আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করছি মহান আল্লাহর অসীম রহমতে, অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুরু হয়ে গেল আজকের ক্লাসটি। আরও একটা নতুন আয়োজন, জব প্রার্থীদের আয়োজন চলছে, 75 দিনের আয়োজন। আজকে এটি হলো ক্লাস 16। আমরা আজকেও 35টি প্রশ্ন আলোচনা করব। আমি কমেন্টে নজর রাখছি, তোমরা অনেকে আমাকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। অনেকে জিজ্ঞাসা, স্যার আপনি কেমন আছেন? শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। এখন পুরো মনোযোগ থাকবে আমাদের ক্লাসে, ক্লাসের বাইরে আর অন্য কোনো কথা বলা যাবে না। আর যদি মনে করো এই আয়োজনটি সত্যি অনেক উপকারের, অনেক কাজের তোমার নিজের জন্য, তাহলে সেই বার্তাটি তোমার কাছের বন্ধুকে একটু শেয়ার করে দাও। মনে রেখো, ফ্রেশ মন যার, উন্মুক্ত হৃদয় যার, প্রশান্তি ধারা তার উপরে অবারিত হয়। যারা কৃপণ নয়, যারা প্রাণ খুলে সব কিছু বলতে পারে, বিলিয়ে দিতে পারে, প্রকৃত অর্থে তারাই কিন্তু সবচেয়ে বেশি লাভবান হয় এবং দিন শেষে প্রশান্তি অনুভব করে। যা কিছু ভালো, কখনো শুধু ইংরেজি ক্লাসের ব্যাপারেই বলছি না, জীবনে যে কোনো ক্ষেত্রে যা কিছু ভালো, যা কিছু কল্যাণের সব কিছু বিলিয়ে দেবে, নিজের কাছে কিচ্ছু রাখবে না। দেখবে আল্লাহ তোমাকে মানসিকভাবে যে প্রশান্তি দেবেন, যেটা আর কোনো কিছুতেই সম্ভব নয়। ছড়িয়ে দাও, জানিয়ে দাও আজকের এই ক্লাসের কথা সবার মাঝে। তো চলো শুরু করি আজকের আয়োজনটি। ওকে, তাহলে আমাদের আজকের এই আয়োজনটি শুরু হবে বেসিকলি 526 থেকে, আর ইনশাআল্লাহ আমরা পৌঁছে যাব 560। 526 নম্বরে বলা হচ্ছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, অর্থাৎ নিচের কোনটিকে আমরা কারেক্ট বলতে পারি। ক্যান ইউ ইমাজিন কোনটিকে কারেক্ট বলতে পারি? দ্য রাইট আনসার ইজ বি, দেয়ার আর ট্রিজ অন বোথ দ্য সাইডস অফ দ্য রোড। অর্থাৎ রাস্তার উভয় পাশে গাছ আছে, রাস্তার উভয় পাশে গাছ আছে। এই একটা বিষয় যে তোমরা প্রতিটা স্লাইডেই কিন্তু নিজেরা চেষ্টা করবে, দেখবে যে কয়টা হচ্ছে তোমার, ঠিক আগের মতো করেই। অ্যান্ড ডেফিনেটলি আত্মবিশ্বাসের সঙ্গে জানাবে যে আমার স্লাইড শেষ হলে যে এই কয়টি হলো, এবং এটি কোনো সময় কিন্তু বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেয়ার আর ট্রিজ অন বোথ দ্য সাইডস অফ দ্য রোড। তো রাইট উত্তর বি কেন আর অন্যগুলো কেন নয়, প্রথমত বলি, সেটা হচ্ছে বোথের পূর্বে দা বসানো। হ্যাঁ, ডিটারমিনারের পূর্বে বেসিক্যালি আর্টিকেল বসানো এটা। সো বোথ দা হতে পারে, দা বোথ নয়। হ্যাঁ, সো এইটা একটা ভুল ছিল। আর এখানে কমা দেওয়া একটা ব্যাপার। আবার বোথের পরে নাউনটা কিন্তু প্লুরাল হয়, সিঙ্গুলার হওয়াটা ভুল। আইদারের পরে সিঙ্গুলার হয়, এটা প্লুরাল হয়ে আছে, এটা বড় ভুল। সো এখানে ছোট্ট করে একটা নোট তোমরা করে নিতে পারো, খুব খুব ইম্পর্টেন্ট। পরবর্তী কোনো একটা পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট হতে পারে। সেটা হচ্ছে বোথের বেসিক্যালি ডিমান্ড হচ্ছে বোথের সঙ্গে একটা অ্যান্ড বসে, বোথ ডট ডট অ্যান্ড। তো বোথ এবং অ্যান্ডের এখানে কোনো বালাই নেই। এক, আরেকটা বিষয় মনে রাখবে, বোথ যদি কোথাও বসে তাহলে বোথের পরে বসবে হচ্ছে তোমার আর্টিকেল, বোথ প্লাস আর টিআই সিএলই, আর টি সিএলই আর্টিকেল। এই একটা বিষয় মনে রাখবে, টিআই সিএলই। আরেকটা বিষয় মনে রাখতে হবে, বোথ এর পর তুমি যে নাউনটা বসাবে সে নাউনটা কিন্তু হয়ে যাবে অবশ্যই প্লুরাল। বোথ এরপরে যে নাউনটা বসাবে সেটি অবশ্যই হতে হবে প্লুরাল, এই যে বোথ সাইডস। সেই দিক থেকে এটা রাইট। আর আইদারের পরে সিঙ্গুলার হয়, যার কারণে এটা নেই, এটা হচ্ছে ভুল। সুন্দর, অনেকে রাইট উত্তর দিয়েছ। 527 নম্বরে আসো। আই ডিসাইডেড টু গো উইথ মাই ফ্রেন্ড অ্যাজ আই নিডেড সাম এক্সারসাইজ। যেহেতু আমার কিছু ব্যায়াম করার প্রয়োজন ছিল, তাই আমি পরিকল্পনা করেছিলাম আমার বন্ধুর সাথে হাঁটতে যাব। ঠিক আছে, সো গো ফর ওয়াক। সো গো ফর আ ওয়াক, এইটা হচ্ছে তোমার ইডিওমেটিক এক্সপ্রেশন। তুমি চাইলে অন্য কিছু দিতে পারবে না। গো ফর আ ওয়াক মানে হচ্ছে হাঁটতে যাওয়া। তোমাকে গো এর পরে ফর আ ওয়াক এটাই দিতে হবে, অন্য কিছু নয়, ইডিওমেটিক এক্সপ্রেশন। হ্যাঁ, ওকে। এরপর আসো, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হার্ট। হার্টের অ্যাডজেক্টিভ কি? হার্টের অ্যাডজেক্টিভ হচ্ছে হার্টি। দেখো, প্রথম কথা হচ্ছে হার্ট মানে হৃদয়। তো হৃদয় থেকে যেটি আসে সেটিকে আমরা কি বলি? হৃদয় ছোঁয়া ভালোবাসা, মানে আন্তরিক ভালোবাসা। সো হার্টের অ্যাডজেক্টিভ হচ্ছে হার্টি। হার্টি মানে হচ্ছে আন্তরিক। এটা হচ্ছে বেস্ট। আমি এটাকে বলছি বেস্ট, কারণ হচ্ছে অর্থের সাথেও এটা সামঞ্জস্যপূর্ণ এবং অ্যাডজেক্টিভ। এখন অনেকে হয়তো বা হার্ডেনিং এটাকে অ্যাডজেক্টিভ মনে করতে পারে। আসলে বেসিক্যালি
হার্টেন এটা হচ্ছে ইএন যুক্ত ভার্ব। ভার্বের সঙ্গে যখন তোমাদের নিশ্চয় মনে আছে ভার্বের সঙ্গে যখন আইএনজি করি সেটা জেরান্ডো হয়, পার্টিসিপলও হয়, পার্টিসিপল। অ্যান্ড পার্টিসিপলের মধ্যে কি লুকানো থাকে? অ্যাডজেক্টিভ লুকানো থাকে, অ্যাডজেক্টিভ। এগুলো হচ্ছে কৃত্রিম অ্যাডজেক্টিভ, মানে তৈরি করা অ্যাডজেক্টিভ, কিন্তু মূলত ডিরেভেটিভ হচ্ছে এই শব্দগুলো। হ্যাঁ, সো হার্টেনিং আইএনজি যুক্ত, এটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ, কিন্তু এটা সরাসরি হচ্ছে অ্যাডজেক্টিভ। শুধু তাই নয়, হার্টেনিং এর বাংলা অর্থও কিন্তু আলাদা। যেমন হার্ট মানে হৃদয়, আর হার্টেনিং যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে অর্থ হয়ে যায় উৎসাহ ব্যঞ্জক, একইবার আলাদা। আর হার্ট মানে তো হৃদয়, এটা তোমরা জানো, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন। সবই দিই, কোনো কিছু বাকি না রাখি। আর হার্টফুল নামের কোনো শব্দ নেই, এটা ভুল। আসলে হার্ট ফেল্ট নামে একটা শব্দ আছে, তোমরা লিখে রাখতে পারো, কোনো সময় আসতে পারে। হার্ট, HERT, হার্ট, FELT, হার্ট ফেল্ট, যেটাকে আমরা বলি হৃদয়গ্রাহী, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এই হার্টের যত আদ্যপন্ত ছিল আমি সবগুলো দিয়ে দিলাম, মনে রেখো। ব্যাস, এই স্লাইডে কার কয়টি হলো ঝটপট করে একটু কমেন্টে জানাও। ওকে, সো এই স্লাইডে আসো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের কোন সেন্টেন্সটিকে আমরা রাইট বলতে পারি? আচ্ছা, আমার প্রিয় জব প্রার্থীদের কাছে একটি বিষয় জানতে চাই। আমরা অনেকটা পথ পেরিয়েছি, যারা শুরু থেকে শুরু করেছিল আজ পর্যন্ত অনেকটা পথ। আচ্ছা, তোমাদের কি মনে হয় না যে আমরা যে কোনো প্রিলি পরীক্ষাতে অনেক প্রশ্ন কমন পাবো? তোমার কি মনে হয় না? এবং মনে হয় না যে একজন চাকরি প্রার্থীর অবশ্যই উচিত আমরা এই আয়োজনে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিতের 4 জন শিক্ষক যে ক্লাসগুলো নিচ্ছি, এই সবগুলো ক্লাস একজন শিক্ষার্থীর অবশ্যই করা উচিত যে কোনো পরীক্ষা দেওয়ার পূর্বে। একটু জানাবে, কেমন? আচ্ছা, 529 নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য এয়ারপোর্ট ইজ আ বিজি প্লেস। নির্দিষ্ট করে, বিশেষ করে যখন আমরা স্পেসিফিক কোনো কিছু প্রায় স্পেসিফিক নির্দিষ্ট করে, হ্যাঁ, আর ডেফিনেট আর্টিকেল দা ইউজ করি, দা প্লাস স্পেসিফিক। একবারে যখন স্পেসিফিক, যখন আমরা কোনো প্লেস পেয়ে যাই, স্পেসিফিক যখন নির্দিষ্ট করে যখন কোনো একটা স্থানের নাম পাই, সেখানে আমরা দা বসিয়ে দিই। দ্য এয়ারপোর্ট ইজ আ বিজি প্লেস। আর অবশ্যই প্লেসটা হচ্ছে কমন নাউন, সাথে এটা মনে রাখতে হবে আরেকটা, সেটা হচ্ছে অবশ্যই একটা আর্টিকেল বসবে বা ডিটারমিনার বসবে, প্লাস হচ্ছে কমন নাউন। ডিটারমিনার একটা বসবেই। বিজি প্লেস, প্লেসের পূর্বে কমন নাউন, এর পূর্বে অবশ্যই একটা আর্টিকেল বসবে। অন্যান্যগুলোতে যেটা ছিল দ্য এয়ারপোর্ট ইজ বিজি প্লেস, হ্যাঁ, এ না থাকার জন্য এটা ভুল হয়েছে। এয়ারপোর্ট ইজ বিজি প্লেস, আর রাইট উত্তর দ্য এয়ারপোর্ট ইজ আ বিজি প্লেস। অফ দ্য 4 বুকস দ্য রেড ওয়ান ইজ দ্য চিপেস্ট। রেড ওয়ান ইজ দ্য চিপেস্ট, সবচাইতে সস্তা। নিশ্চয় তোমাদের রুলটা মনে আছে, যখন আমরা কোথাও অফ দ্য 2 এর ওপরে নিই, মনে আছে? 2 মানে হচ্ছে কম্পারেটিভ, আর যখনই অফ দ্য 3 বলি অথবা 4 বলি অথবা 5 বলি, ইজ ইকুয়াল টু, এগুলোর নাম হচ্ছে সুপারলেটিভ। সুপারলেটিভ। সো অফ দ্য 4 মানে 4টার মধ্যে, অতএব এটাকে আমি অবশ্যই দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাভিং গেইন ট্রুথ, সত্য অর্জন করার পর, হ্যাভিং গেইন ট্রুথ, সত্য অর্জন করার পর, কিপ ট্রুথ, সত্যকে ধরে রাখো, ইটস কল পারফেক্ট পার্টিসিপল। খুবই ফ্যান্টাস্টিক রুল এবং সহজ রুল। রুলটা কি? রুলটা হচ্ছে যখনই আমরা কোথাও হ্যাভিং পেয়ে যাব, যখনই কোথাও আমরা হ্যাভিং পেয়ে যাব, এই যে আমরা পেয়েছি, এবং হ্যাভিং এর পর যখনই ভার্বের পাস্ট পার্টিসিপল পেয়ে যাব, তারপর এক্সটেনশন কিছু একটা থাকতে পারে, ইজ ইকুয়াল টু, তার নাম হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপল, পার্টিসিপল অবশ্যই। এর দেখো, তোমরা যারা বলো যে বুঝি না, কঠিন লাগে, আমি তাদেরকে বলছি আসলে কঠিন লাগার বিষয়টা কি, আমাকে বলো তোমরা, কঠিন লাগার বিষয়টা কি? দেখো, আমি প্রতিটা কোশ্চিন কিন্তু বেসিক থেকে অ্যাডভান্সের বিষয়গুলো দিয়ে দিই,
এই হ্যাভিং থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল হলে তার নাম পারফেক্ট পার্টিসিপল। তুমি যে গ্রামারে যেখানে পড়তে যাও ঘুরে ফিরে আসলে এটাই মূল বিষয়। সো অবশ্যই এটাই হচ্ছে বেসিক, এটাই হচ্ছে অ্যাডভান্স। সুতরাং কখনো ভাববে না যে স্যার প্রশ্ন সমাধানের ক্লাস করছে বলে এর থেকেও সহজ মনে হয় আলোচনা করে এখানে আসা উচিত ছিল না, এরকম ভাবার কোনো কারণ নেই। ওকে, জানাও দেখি এই স্লাইডে কার কয়টি হলো। এরপর চলে আসো 532 নাম্বার। সো হাফিং অ্যান্ড পাফিং, হাঁপাতে হাঁপাতে, হাফিং অ্যান্ড পাফিং, দারুণ একটা ইডিয়াম। উই অ্যারাইভড অ্যাট দ্য ক্লাসরুম ডোর উইথ অনলি 7 সেকেন্ড টু স্পেয়ার। একেবারে ক্লাসের দরজায় পৌঁছে গেছিলাম, বাকি ছিল আর মাত্র 7 সেকেন্ড। এই বাক্যতে অ্যারাইভটাকে আমরা কি ভার্ব বলতে পারি? অ্যারাইভ। শুধু এখন না, তোমরা আজীবন সবসময় মনে রাখবে অ্যারাইভ অন্য কোনো ভার্ব হতেই পারে না, ও অলওয়েজ ইনট্রানজিটিভ ভার্ব হবে। সর্বদাই কি হবে? ইনট্রানজিটিভ হবে। ইনট্রানজিটিভ হবে। কেন ইনট্রানজিটিভ হবে? কারণ তারপরে একটা স্থানের নাম পেয়ে যাবে। সহজ কথা, যেই সব ভার্বের পরে কোনো একটা প্লেসের নাম চলে আসে, PLAC, প্লেস, যেই সব ভার্বের পরে কোনো একটা স্থানের নাম চলে আসে, উই অ্যারাইভ অ্যাট দ্য ক্লাসরুম ডোর, ক্লাসরুমের কাছে প্লেস বা লোকেশন চলে আসে, বা টাইমের নাম উল্লেখ থাকে, ঠিক আছে? প্লেস, লোকেশন, টাইম, এই ভার্বগুলোর নাম হয়ে যাবে ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ ভার্ব খুবই সহজ। ধরো তুমি কিচ্ছু বোঝো না, কিন্তু এইটুকু জানলেই হয় যে যখনই আমরা এই ভার্বের পরে কোনো একটা প্লেস পেয়ে যাব, তখনই সেই ভার্বটার নাম হয়ে যাবে কি বলতো? ইনট্রানজিটিভ। ব্যাস, দ্যাটস অল। ওকে, এরপর 533 নাম্বার। হোয়াট ইজ দ্য অপোজিট জেন্ডার অফ ল্যাড? খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ। ল্যাডের অপোজিট জেন্ডারটা কি হতে পারে? দ্য রাইট অ্যান্সার ইজ গার্ল। ল্যাড মানে কি সেটা একটু জানতে হবে তোমাকে। ল্যাড মানে বালক। ল্যাড যেটা হচ্ছে বয়ের সমর্থক শব্দ, ঠিক আছে? এটারই অপোজিট হচ্ছে ল্যাস। এই যে ল্যাড থেকে বেসিকলি হচ্ছে ল্যাস, আর বয় থেকে গার্ল, ঠিক আছে? এটা হচ্ছে মাস্কুলিন আর এটা হচ্ছে ফেমিনিন, অপোজিট জেন্ডার। সো ল্যাড থেকে ল্যাস, আর বয় থেকে তো গার্ল হতেই পারে। তো যেহেতু ল্যাস নেই অপশানে, তুমি খেয়াল করে দেখো, সুতরাং এটা হতে পারে না। আশা করি বুঝতে পেরেছ। 534 নম্বরে আসো। হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার? ইংলিশ লিটারেচারের ভিতরে গোল্ডেন এজ কাকে বলা হয়? খুব খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। আমি তোমাদের বারবার বলেছি যে আমার এই পুরো আয়োজনে আমি তোমাদের হয়তো বা 40-50টা লিটারেচার দেবো, এগুলো ঠোঁটস্থ মুখস্থ করে রাখবে, খুব ইম্পর্টেন্ট। তা এলিজাবেথান এজ, এলিজাবেথান এজ, এলিজাবেথান ওয়ান এজ, হ্যাঁ, এলিজাবেথান রানী প্রথম এলিজাবেথের শাসনামলকে মূলত এটা বলা হয়। এবং এলিজাবেথান এজের এই ডিউরেশনটা তোমরা চাইলে একটু নোট করে নিতে পারো। 1558 থেকে বলো কত হবে? 1600, আমি লেখার আগে যারা বলতে পারছো ধরা যায় তাদের প্রিপারেশন ঠিকঠাক। 1558 থেকে 1603, হ্যাঁ, এলিজাবেথ রানী প্রথম এলিজাবেথের শাসনামলটা। আর এই যুগে কিন্তু এলিজাবেথানের এই যুগে সেই উইলিয়াম শেক্সপিয়ার, তারপর হচ্ছে তোমার কি বলে এডমন্ড স্পেন্সার, মার্লো, এরা কিন্তু ইংরেজি সাহিত্যকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। আর সেই কারণে কিন্তু এটাকে গোল্ডেন এজ বলা হয়। উইলিয়াম শেক্সপিয়ার বলি, মার্লোর কথা বলি, এডমন্ড স্পেন্সার বলি, এদের অবদানেই কিন্তু মূলত এলিজাবেথান এজটা গোল্ডেন এজে পরিণত হয়। ঠিক আছে, জানাতে থাকো কার কয়টি হলো। পরের স্লাইডে আসি। 535 নাম্বার। হি ইজ সো ডাল দ্যাট, সে এতটাই অলস যে হি ক্যানট আন্ডারস্ট্যান্ড এনিথিং, সে এতটাই নির্বোধ যে হি কান্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং, যে সে কিছুই বুঝতে পারে না। সে এতটাই নির্বোধ যে সে কিছুই বুঝতে পারে না, কিছুই বুঝতে পারে না। কিছুই বুঝতে, হি ক্যানট আন্ডারস্ট্যান্ড এনিথিং, সে কিছুই বুঝতে পারে না। খুবই স্বাভাবিক কথা যে আগেরটা যদি প্রেজেন্ট টেন্স হয়, এই রুলটা মনে রাখবে। সো দ্যাটের যে ব্যাপারটা, সো ডট ডট দ্যাট, মোটামুটি এটা আমরা সবাই জানি যে সো ডট ডট তার সঙ্গে একটা দ্যাট বসে, এটা আমরা জানি। এই সো এর পরে নর্মালি বসে হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে দ্যাট, সো ডট ডট দ্যাট।
এই দ্যাটের পরে যে ঘটনাটা সেইটা একটু আমরা বোঝার চেষ্টা করি। সো এর আগে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরবর্তীতে আমরা ক্যান বা কুড ইউজ করি, ক্যানট বা কুড নট ইউজ করি, ক্যানট ইউজ করি। কিন্তু ধরো এই সেম স্ট্রাকচারটা একটু খেয়াল করো, যদি আগেরটা পাস্ট টেন্স হয়ে যায়, পাস্ট ইনডিফিনিট, তাহলে এখানে কিন্তু কুড হয়ে যায়। অর্থাৎ হি ইজ এটা প্রেজেন্ট টেন্স, তাই পরবর্তীতে দ্যাট পরবর্তী আমরা ক্যানট ইউজ করেছি, দেখো ক্যানট। কিন্তু যদি হি ইজ না হয়ে হি ওয়াজ হতো তাহলে আমরা দ্যাটের পরিবর্তে কুড নট ইউজ করতাম, হয়তো বা তখন রাইট উত্তর আমরা এটা নিয়ে ফেলতাম। হি সো ডাল দ্যাট হি ক্যানট আন্ডারস্ট্যান্ড এনিথিং, সে এত নির্বোধ যে সে কিছুই বুঝতে পারে না। আফটার লাঞ্চ উই ওয়েন্ট ফর আ লেজারলি স্ট্রোল, লেজারলি স্ট্রোল অর্থাৎ লাঞ্চের পর আমরা অলস পায়ে একটু হেঁটেছিলাম, হালকা একটু হেঁটেছিলাম। সো লেজারলি এই শব্দটাকে কি বলতে পারি? দ্য রাইট আনসার ইজ অ্যাডজেক্টিভ। কেন বলো তো? খুবই সিম্পল, অনেকবার বলা হয়েছে কথাটি, আমি আরেকবার বলি। অ্যাডজেক্টিভের সাথে যখনই এল ওয়াই থাকে তার নাম হচ্ছে অ্যাডভার্ব, মনে আছে? নাউনের সাথে এল ওয়াই থাকলে তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। বিরক্ত হবার কোনো কারণ নেই যে স্যার আপনি কতবার দিয়েছেন আবারও কেন দিচ্ছেন। আমি অবশ্যই এটা দিয়েই যাব, যাতে যারা আগে বোঝনি কিছু তারা যেন পরবর্তীতে অবশ্যই বুঝতে পারো। সো লেজার শব্দটি বেসিক্যালি অবসর, তার সঙ্গে এল ওয়াই, তো অবশ্যই তার নাম হবে অ্যাডভার্ব। সরি অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই, তার নাম হবে, ও সরি মারাত্মক ভুল হয়েছে, আমি তো ওকে মিস্টেক হয়েছে। লেজার অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই হলে তার নাম কি হয় রে বাবা? এটার নাম হয় অ্যাডভার্ব। লেজার নাউনের সাথে এল ওয়াই, নাউনের সাথে এল ওয়াই, মিস্টেক হয়েছে। লেজার মানে হচ্ছে অবসর, নাউনের সাথে এল ওয়াই, তাহলে তার নাম কি হবে? অ্যাডজেক্টিভ। উত্তর আমার ঠিকই আছে, শুধু ব্যাখ্যাটা আমি ভুল দিচ্ছিলাম। এনিওয়ে, লেজার মানে অবসর, অবসরের সাথে যদি আমরা এল ওয়াই লাগাই নাউনের সাথে, তাহলে কি সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায় না? অবশ্যই অ্যাডজেক্টিভ হয়ে যায়। ওকে, যারা পেরেছ তোমরা ভেরি গুড। অ্যাডভার্ব নয় রে বাবা, লেজার। ওকে, দেখো লেজার শব্দটা নর্মালি কিন্তু হচ্ছে নাউন, তোমরা দেখবে লেজার শব্দটি নর্মালি নাউনের সাথে এলয় হয়েছে, তাই সেটি অ্যাডজেক্টিভ। এই যে এই সূত্রটা, হ্যাঁ। ওকে, সো এবার আসো দ্য প্লুরাল ফর্ম অফ দ্য পার্সোনাল প্রোনাউন মাই, অর্থাৎ মায়ের এই যে পার্সোনাল প্রোনাউন মাই, এটার প্লুরালটা কি? দ্য রাইট আনসার ইজ সি। এটা জানার জন্য তোমাকে গাণিতিক সূত্রতে যেতে হবে। আই, এটা হচ্ছে সিঙ্গুলার, মি অবজেক্ট, আই মি মাই, আই থেকে তো মায়ের জন্ম, তাই না? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে আই তো সিঙ্গুলার, আই মানে আমি, এটার প্লুরাল কি? অবশ্যই আমরা, তাহলে এই হচ্ছে উই। তাহলে উই থেকে অবজেক্ট আজ বানাও এবং আওয়ার বানাও। দেখো মানে জায়গাটা একটু চেনার চেষ্টা করো, কোথায় থেকে আমি কোথায় এসেছি। সো সাবজেক্ট অবজেক্ট পজিটিভ, সাবজেক্ট অবজেক্ট পজিটিভ। সো এখান থেকে প্রমাণিত মাই এটার প্লুরাল হচ্ছে আওয়ার। আর কিভাবে এসেছে নিশ্চয়ই সেটা বুঝতে পারলে। সেদিক থেকে রাইট উত্তর সি নং। ঝটপট করে একটু কমেন্টে জানাও কার কয়টি হয়েছে এই স্লাইডে। ওকে, সো এরপর আমরা দ্য বয় সেইড লেট মি হ্যাভ আ পেন্সিল। লেট মি হ্যাভ আ পেন্সিল বাক্যটির ইনডিরেক্ট স্পিচ হবে, ইনডিরেক্ট স্পিচটা কি? দ্য বয় সেইড, ওকে নিলাম, দ্যাট, রাইট উত্তর বিটা ফার্স্টে দিয়ে দিই একটু। আচ্ছা, এরপরে ইনভার্টেড কমা তুলে দ্যাট মি ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করবে, সেই জন্য এখানে হি বসলো। আর যখন ইম্পারেটিভ সেন্টেন্স হয় তখন লেট মি হিম হার এগুলো যুক্ততে মাইট ইউজ করতে হয়, মাইট হ্যাভ আ পেন্সিল, এই বাকি অংশ যা আছে তাই। সো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম।
চাইলে একটা ছোট নোট দিতে পারি তোমাদের। ওকে, নোটটা হচ্ছে ইম্পারেটিভ ইজ ইকুয়াল টু, আমরা পরিবর্তনের সময় এখানে সেড নিতে পারি, তারপরে দ্যাট নিতে পারি, আর সাবজেক্ট পরবর্তীতে একটা জিনিস আমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে মাইট প্লাস V1। এই জায়গাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে এই জায়গাটা আমরা অনেকে ভুলে যাই। সো ইম্পারেটিভটা যখন লেট আস হয় তখন তো সেটা আলাদা, কিন্তু যদি লেট মি হয়, উদাহরণস্বরূপ লেট মি হয়, লেট হিম হয়, এটসেট্রা, ইটিসি, লেট প্লাস, এটা প্লাস দিয়ে দিই। সো এইগুলো যখন থাকে পরবর্তীতে অবশ্যই তোমাকে কি নিতে হয়, মাইট নিতে হয়। দেখো প্রতিটাতে কিন্তু এই মৌলিক জায়গাটাতেই কিন্তু আসলে ভুল। হ্যাঁ, আচ্ছা 539 নম্বরে আসো। 50 কেজি ইজ রিয়েলি হ্যাভি ওয়েট টু ক্যারি, বহন করার জন্য বেশ ওজন। রাইট আনসার ইজ দ্য 50 কেজি ইজ। তো যখনই সংখ্যা পরিমাপ বোঝায় তখনই সেটা দেখতে অনেক মনে হতে পারে 100 কেজি, 200 কেজি। এই কেজি উল্লেখ থাকলে, ডলার উল্লেখ থাকলে, টাইম উল্লেখ থাকলে, ডিস্টেন্স উল্লেখ থাকলে ভার্ব কিন্তু হয়ে যায় সিঙ্গুলার। সো যখনই আমি তোমাদেরকে বলি ডিস্টেন্স বলি, ডলারের কথা বলি, তারপরে অ্যামাউন্টের কথা বলি, এই টাকা, ডলার, এগুলোর কথা বলি, আর টাইমের কথা বলি, তারপরে ফ্র্যাকশন, ভগ্নাংশের কথা বলি, ইজ ইকুয়াল টু ভার্ব কিন্তু হয়ে যায় সিঙ্গুলার। তো সেই জন্য 50 কেজি ইজ। এখন এখানে একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি যে ওয়াজও তো পাস্ট টেন্সের সিঙ্গুলার, তাহলে ওয়াজ কেন হলো না? তোমরা মনে রাখবে যে যখন কোনো একটা বাক্য সাদামাটাভাবে দেওয়া হয় তখন কল্পনা করা হয় সেটা সবাই প্রেজেন্ট টেন্সে লিখবে। কিন্তু এখানে যদি আমি অতীতের একটা কোনো কিছু বলতাম, যে দ্যাট টাইম, অথবা ইন 1972, অথবা ইন দ্যাট পিরিয়ড, মানে পাস্ট টেন্সের কোনো একটা ক্লু, হিন্ট যদি থাকে তখনই কেবলমাত্র আমরা সিঙ্গুলার বা পাস্ট টেন্সের ইউজ করতে পারি। যদি পাস্ট টেন্সের কোনো সিম্বল না থাকে তাহলে অলওয়েজ সেই বাক্যটাকে প্রেজেন্ট টেন্সে কল্পনা করতে হয়। আশা করি বুঝতে পেরেছ। 540 নম্বরে আসো। অ্যানিম্যাল ফার্ম ওয়াজ রিটেন বাই, খুব ইম্পর্টেন্ট, অ্যানিম্যাল ফার্ম, জর্জ অরওয়েল। অ্যানিম্যাল ফার্ম খুব ইম্পর্টেন্ট, এটি হচ্ছে রূপক একটা উপন্যাস, এইটুকু লিখে রাখো, কোনো একটা সময় এটা আসতে পারে। অ্যানিম্যাল ফার্ম, নোট, অ্যানিম্যাল ফার্ম, অ্যালিগরিক্যাল, GORICAL, অ্যালিগরিক্যাল নোভেল, NOVEL। হ্যাঁ, আচ্ছা তোমরা কারা কারা জানতে এটা, যে অ্যানিম্যাল ফার্ম এটার লেখক তো জানোই জর্জ অরওয়েল, কিন্তু এটা যে রূপক একটা নোভেল, উপন্যাস, এটা তোমরা কারা কারা জানতে একটু বলো তো। পরীক্ষাতে তো এরকমই হয়, এগুলোই তোমাকে জানতে হবে। এই নোবেলের ভিতর অ্যানিম্যাল ফার্ম, আর এর সাথে এটা লেখা হয় কত সালে, সেটা একটু সালটা দিয়ে রাখি। 1945 সালে, 1945 সালে এটা লেখা হয়। অ্যালিগরিক্যাল নোভেল ও রূপক উপন্যাস। আর এটা হচ্ছে যে পশু পাখিদের যে গল্প আছে সে গল্পের আড়ালে রাশিয়ান যে বিপ্লব সেটাকে তুলে ধরা হয়েছে। ওকে, পরের পেজে আসি আমরা 541 নম্বরে। আর আমি একটা বিষয় লক্ষ্য করছি, আমাদের প্রতিটা ক্লাস ধারাবাহিকভাবে হয় এবং শুরু থেকে আজ পর্যন্ত একদিনও মিস যায়নি। যদি কোনো দিন মিস যায় তাহলে সেটা মনে করতে হবে বিশেষ কোনো ছুটির দিন ছিল সেই কারণে। হ্যাঁ, ওকে, সো এবার আসো 541 নাম্বার। দ্য বয় ডট ডট অন দ্য ফ্লোর ইয়েস্টারডে, অর্থাৎ বালকটি আমরা স্বাভাবিকভাবে বলতে পারি মেঝের উপরে শুয়ে ছিল। অ্যান্ড শুয়ে থাকার ইংরেজি নিতে হবে লে। এই লে নিয়ে তোমাদেরকে আমি এর আগে অনেকবার দিয়েছি, আমি টাইম নষ্ট করব না বেশি, শুধুমাত্র এখানে তোমাদেরকে বলি যে লাই মানে মিথ্যা বলা, লাই মানে শুয়ে থাকা। এটা না জানলেই মারাত্মক দুর্ঘটনা ঘটবে, আর সেটা হলো এই তারই একটা প্রমাণ এটা। যেমন ধরো এই লাই মানে মিথ্যা বলা, কিন্তু এই লাই মানে আমরা এখানে ভাববো শুয়ে থাকা। এটা পাস্ট টেন্স হচ্ছে লে, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে লেইন।
এটা হচ্ছে শুয়ে থাকা, যেটাকে আমি ব্র্যাকেটে লিখব স্লিপিং, SLEEPING, স্লিপিং। জাস্ট মনে রাখার জন্য এটা দিয়ে রাখলাম। আরও যে তিনটা আছে আমি আগে স্লাইডগুলোতে দিয়েছি, টাইম নষ্ট করবো না। সো দ্য বয় লে অন দ্য ফ্লোর ইয়েস্টারডে, যেহেতু ইয়েস্টারডে আছে তাই আমাকে লে করতে হলো, কারণ আমরা জানি যে পাস্ট টেন্সের কোনো চিহ্ন থাকলে ইয়েস্টারডে, দ্যাট টাইম, ওয়ান্স আপন এ টাইম, লং লং এগো, এগুলো থাকলে পাস্ট টেন্স করতে হয়। 542 নম্বর, ব্ল্যাক শিপ এর অর্থ হচ্ছে, এর অর্থ কি? উইকেড ম্যান। সো উইকেড ম্যান মানে হচ্ছে দুষ্টু মানুষ বা কুলাঙ্গার মানুষ, আমরা এটা বলতে পারি। আচ্ছা, ব্ল্যাক শিপ মানে তো বাংলা আমরা কুলাঙ্গারও বলি, তাই না? তো এটা বাংলা আসলে কুলাঙ্গার কেন একটু বলি, সেটা হচ্ছে যে শিপ সাধারণত কেমন হয়? শিপ সাধারণত কি সাদা হয় না? তো সাদাকে যদি হচ্ছে সাদা একটা ভেড়ার পালের ভিতরে যদি একটা কালো ভেড়া থাকে, তাহলে স্বাভাবিকভাবে কিন্তু তার ভ্যালু কমে যায়। অবশ্য কেউ কেউ এটার ভ্যালু বাড়িয়েও দিতে পারে, যে এক ইউনিক জিনিস পেয়েছে। কিন্তু তৎকালীন সময়ে যখন এই ইডিয়মটা আবিষ্কার হয়, তখন এই ভেবে করা হয়েছিল যে একটা পালের ভেতরে যতগুলো ভেড়া থাকে সবগুলো ভেড়াই সাদা, কিন্তু একটা যখন কালো তখন সে ভালো নয়, তাকে কালার করে বিক্রি করাও তো যায় না সাদা রং করে, সুতরাং সে খুব ভালো না, সে হচ্ছে দুষ্টু বা অপদার্থ। জাস্ট এরকম একটা ফিল করে এই ব্ল্যাক শিপ ইডিয়মটা জন্ম হয়েছিল। 543 দ্য রাইট এক্সপ্রেশন ফর এম আই নট ইজ, এম আই নট ইজ। 43 রাইট আনসার আরেন্ট, আরেন্ট। বেসিকলি এই জায়গাটা নিয়ে অনেক কনফিউশন রয়েছে, যদিও আমরা স্বাভাবিকভাবে এম আই নট, এটাকে আমরা যদি নেগেটিভ করতাম তাহলে হওয়ার কথা ছিল অ্যামেন্ট আই। আসলে অ্যামেন্ট আইয়ের প্রচলিত কোনো ব্যবহার নেই, যেটার প্রচলিত ব্যবহার হচ্ছে আরেন্ট আই, আরেন্ট আই। অন্য কোনো এক ক্লাসে আসলে কেন অ্যামেন্ট আই জন্ম হয়েছে, কারণ এটা বোঝাতে গেলে ট্যাগ কোয়েশ্চেন দিয়ে বোঝাতে হবে। তো সেই ট্যাগ কোয়েশ্চেন যখন আমি তোমাদেরকে শেখাবো, এই ক্ষুদ্র একটা বিষয়ের ভিতরে যে একটা মৌলিক মানে বিশাল একটা বড় লুকিয়ে আছে, এই আরেন্টের মধ্যে যে শুধু এম ইজ আর না, ওখানে যে হ্যাভ হ্যাজও লুকানো আছে, সেটা নিয়ে কথা বলবো। এখন যদি এটা বোঝাতে যাই তাহলে এই জায়গাতে আমাকে কমপক্ষে 20 মিনিট সময় দিতে হবে। সো ওয়েট করো, কোনো একটা ক্লাসে আমি অবশ্যই ক্লিয়ার করবো এই ব্যাপারটা, কেমন? এখন শুধু মনে রাখো অ্যাম নট বা অ্যামেন্ট এটা হতে পারে না, যেটা প্রচলিত রূপ হচ্ছে আরেন্ট। ঠিক আছে, আমি আই দিলাম বিকজ আই ছিল তাই। তো বেসিক্যালি হচ্ছে এইটা। জানাও এই স্লাইডে কয়টি হলো, পরের স্লাইডে আসি। 544 হাউ ক্যান ইউ ডু দিস প্যাসিভ। আমি মনে আছে তোমাদের, এর আগে তোমাদের বারবার বলেছিলাম যে ভয়েস চেঞ্জিংয়ের ক্ষেত্রে ঘুরে ফিরে কয়েকটা ভয়েস চেঞ্জিং দেখে রাখবে, 4-5টা। ডাব্লিউএস কোশ্চেন হচ্ছে তার ভিতরে একটা, মনে আছে? সো বেসিক্যালি হু থাকলে বাই হোম, হোম থাকলে হু, আর অন্যান্য ডাব্লিউএস কোশ্চেন থাকলে, অন্যান্য ডাব্লিউএস কোশ্চেন থাকলে নো চেঞ্জ, মানে কোনো পরিবর্তন হয় না। হাউ থাকলে হাউই হবে। হাউ ক্যান দিস বি ডান বাই ইউ। সো হাউ থাকলে বেসিক্যালি হাউই বসবে, অন্যান্য ডাব্লিউ কোয়েশ্চেন নো চেঞ্জ বসে গেল। অবশ্যই ক্যান বসবে, অবজেক্টটাকে আমরা নেব। আর আমরা জানি যে কোনো মডেল ভার্ব থাকলে, মডেল থাকলে প্যাসিভ করার সময়, মডেল থাকলে প্যাসিভ করার সময় সেই মডেলের সঙ্গে একটা বি লাগাতে হবে, তারপরে ভার্বে পাস্ট পার্টিসিপল। মডেল ভার্ব থাকলেই সো আমরা একটা বি নিয়ে আসবো, এই যে ক্যান বি ডান, রাইট। আর নর্মালি যেটা করি বাই ইউ, যেটা কিনা শুধুমাত্র এ নাম্বারে রাইট রয়েছে। ওকে, একটা ছোট টেস্ট দিই, পরে আনসারটা নেব, দেখি তোমরা পারছো কিনা। বলো তো, আমি যদি এই আনসার দিতাম হাউ কুড ইউ হেল্প মি, তুমি কিভাবে আমাকে সাহায্য করতে পারতে? হাউ কুড ইউ হেল্প মি। হাউ কুড আই হেল্প, এখানে ইউ দিই তাহলে ভালো হবে। আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারতাম, হাউ কুড আই হেল্প ইউ। ঝটপট করে এটা প্যাসিভ করতে থাকো, আর পরে আনসারগুলো আমি একটু দিই। আচ্ছা, সেটি হলো, একটু রেড করি। আচ্ছা, নীলা বার্নড হার হ্যান্ড, নীলা তার হাত পুড়িয়েছিল হোয়েন শি ওয়াজ কুকিং ডিনার, যখন সে রাতে রান্না করছিল।
সো এখানে কেন পাস্ট টেন্স হলো, আশা করি এই রুলটা তোমাদের মনে আছে। দেখো তো মনে আছে কিনা। হোয়েন যুক্ত বাক্যটার একটা অংশ হয় পাস্ট টেন্স মানে পাস্ট ইনডিফিনিট, আর একটা হয় পাস্ট কন্টিনিউয়াস। এখন আগে পিছিয়ে হতে পারে, কোনো সমস্যা নেই, আগে পিছিয়ে হতে পারে, বাট হোয়েন আছে কিনা এটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। যেহেতু হোয়েন আছে, এক পাশে পাস্ট কন্টিনিউয়াস আছে, তাহলে অন্য পাশটাকে আমরা পাস্ট ইনডিফিনিট বানাবো। সেই জন্য বার্ন থেকে বার্নড, বার্ন থেকে বার্নড। ওকে, 546 নাম্বার, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, ইজ আ ফেমাস সলিলকি ফ্রম। কোথায় থেকে নেওয়া হয়েছে? ইয়েস, হ্যামলেট থেকে, উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট থেকে নেওয়া হয়েছে। নায়ক হ্যামলেটের স্বউক্তি, মানে নিজেই এই উক্তিটি করেন, নিজ থেকে উক্তিটা করেন, নিজে নিজে এই কথাটা বলেন। মানে কথাটা এরকম ছিল যে আসলে কি আমি আজকের এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কি আত্মহত্যা করব? হ্যামলেট নায়ক বলছে, আমি কি আত্মহত্যা করব নাকি কষ্টের জীবন বেছে নেব? তো আত্মহত্যা করব নাকি কষ্টের জীবন বেছে নেব, কষ্ট নিয়ে বেঁচে থাকবো, এই যে আত্মজিজ্ঞাসা, এই দ্বন্দ্বটাই হচ্ছে মূলত এই কোটেশনের মূল প্রাণ। উইলিয়াম শেক্সপিয়ারের কোটেশন হ্যামলেট থেকে নেওয়া হয়েছে, হ্যামলেট নাটক থেকে নেওয়া হয়েছে। প্রচুর এসেছে অনেকবার। ওকে, সো 547 নাম্বার, সরি মিস্টেক হয়েছে, রাইট উত্তরটা দিয়ে আসি। হাউ কুড আই হেল্প ইউ। সো এটাকে আমরা যদি প্যাসিভ করি তাহলে যেটা হবে, হাউয়ের তো কোনো পরিবর্তন হবে না, অবশ্যই কুড বসবে। হাউ কুড, অবজেক্টটাকে নিয়ে আসবো, হাউ কুড ইউ, অবশ্যই একটা বি নেব, কারণ মডেলের পরে অবশ্যই একটা বি বসবে, তো বসে গেল। ভার্বে পাস্ট পার্টিসিপল হেল্পড, তারপরে বাই, আর আই থেকে হচ্ছে মি, ব্যাস হয়ে গেল। এবং এটা যদি পারো তাহলে ধরা যাচ্ছে ইন ফিউচারে যত রকমের কোয়েশ্চেন আসবে ইনশাল্লাহ খুব ইজিলি তোমরা আনসার দিতে পারবে, এই WH টাইপের যেগুলো থাকবে। 545 নাম্বার, রাইট আনসার দিয়ে ফেলেছি, হ্যাঁ সবগুলোই। পরের স্লাইডে আসি, 547 আসি। হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস, অ্যাবস্ট্রাক্ট নাউন। খুবই সহজ, কিন্তু এইটার ভিতরে বেশ কিছু বিষয় লুকিয়ে আছে। তোমরা দেখো অ্যাবস্ট্রাক্ট নাউনটা কত রকমভাবে আসতে পারে। অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ ওয়ান কাইন্ড অফ আনকাউন্টেবল নাউন, কারণ এটা আনকাউন্টেবল নাউন হিসেবেও চিহ্নিত করতে পারে যে নিচের কোনটি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আনকাউন্টেবল নাউন হিসেবে আখ্যায়িত হয়। তবে স্পেসিফিক কিছু আনকাউন্টেবল নাউন আছে ইংরেজিতে, হ্যাঁ, সেইগুলো আবার মনে রাখা জরুরি। যেমন ইনফরমেশান, ডিসিশান, লাগেজ, সোফ, বার, এরকম শব্দ আছে না, ওই শব্দগুলো মনে রাখা জরুরি। সো অ্যাবস্ট্রাক্ট নাউন বা আনকাউন্টেবল নাউনের ডিমান্ড হচ্ছে এদের পরে যদি কোথাও ভার বসে তাহলে ভার্বটা অবশ্যই হয়ে যাবে সিঙ্গুলার। এদের পরে ভার্বটা অবশ্যই হয়ে যাবে সিঙ্গুলার। আচ্ছা, এখানে একটু সবুজ কালার দিই। এদের পরে ভার্ব অবশ্যই হবে সিঙ্গুলার। এই একটা রুল মনে রাখবে, প্লাস পাশাপাশি আরেকটি রুল তোমরা মনে রাখো, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি কোনো ডিটারমিনার বসে যায়, ডিটারমিনার প্লাস অ্যাবস্ট্রাক্ট, তাহলে এই অ্যাবস্ট্রাক্ট নাউনের নাম তখন হয়ে যাবে কমন নাউন। এইটুকু আমি মনে করে দিলাম, যদি আমি এর আগে তোমাদের দিয়েছি। ধরো আমি যদি এরকম একটা বাক্য দিতাম, দ্য কাইন্ডনেস অফ ইউ মেক্স অল হ্যাপি, দ্য কাইন্ডনেস অফ ইউ মেক্স অল হ্যাপি, অর্থাৎ তোমার সততা বা মহানুভবতা, দয়ালুর কাইন্ডনেস, হ্যাঁ, সো তোমার এই দয়া সবাইকে সুখী করেছে। সো এই জায়গাটা কাইন্ডনেসের পূর্বে আমরা একটা দা বসিয়েছি, মানে ডিটারমিনার। প্রশ্ন হয় এই কাইন্ডনেসের নাম কি? এখন যদি এই চারটা অপশান দেয় তখন কি করতে? তখন আর অ্যাবস্ট্রাক্ট হতো না, যেহেতু অ্যাবস্ট্রাক্টের পূর্বে দা বসেছে তখন কমন নাউন। আমি দিয়েছি এর আগে এটা। 548 নম্বর আসো, দেয়ার ডট সেভারাল এরর্স, দেয়ার হ্যাভ বিন সেভারাল এরর্স, অর্থাৎ কিছু ভুল আছে, সেখানে বেশ কিছু ভুল আছে, এরকম বলতে পারি। দেয়ার হ্যাভ বিন সেভারাল এরর্স। আসলে বিষয়টা কি, এটা শুধু মুখে বললেই হবে। দেয়ার থাকলে পরবর্তীতে সাবজেক্ট কোনটা?
একটু দিতে হবে, এটা না হলে হবে না। দেয়ারের পরে বসে ভার্ব আর ভার্বের পরে বসে সাবজেক্ট, এক ব্যতিক্রম নিয়ম। তাহলে এইটা হচ্ছে আমার সাবজেক্ট। দেয়ার সেভারাল এরর্স, অনেক ভুল সমূহ। তো অনেক ভুল হলে ভার্বটা কি হবে? প্লুরাল হবে, হ্যাভ বিন, রাইট? একটাই শুধু প্লুরাল, তুমি খেয়াল করো, বাকি সবগুলো সিঙ্গুলার 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 সিঙ্গুলার। যদি কথার কথা এখানে ওয়ার হতো তাও এটা রাইট হতো, এখানে যদি আর হতো তাও এটা রাইট হতো। নেই তো, সেই জায়গা থেকে সবচেয়ে কাছের আনসার যেটা দাঁড়ায় সেটা হচ্ছে দেয়ার হ্যাভ বিন সেভারাল এরর্স। 549 নাম্বার, নিচের কোন বাক্যটি শুদ্ধ, কোনটিকে আমি সঠিক বলতে পারি? দ্য রাইট আনসার, আহসান ইজ বেটার টুডে। অর্থাৎ আহসান আজকে তুলনামূলক ভালো। যখনই আমি বেটার বলেছি তখন আমাকে তুলনামূলক ভালো কথাটি বলতে হবে, তুলনামূলক ভালো। অতএব রাইট। প্রশ্ন হলো বাকিগুলোতে কি ভুল রয়েছে? হি প্রিভেন্টেড মি, প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং হতে পারতো এখানে, তাহলে রাইট। প্রিভেন্টের পরে অবজেক্ট পরবর্তী ফ্রম ইউজ করতে হয়। হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং, সে যাওয়া থেকে আমাকে নিষেধ করেছিল। আই হ্যাভ আ লট অফ ফার্নিচার্স, ওরে বাবা মারাত্মক ভুল। ফার্নিচার্স আনকাউন্টেবল নাউন, এর সঙ্গে এস দেওয়া যাবে না। শুধু যদি বলতাম আই হ্যাভ আ লট অফ ফার্নিচার ফর সেল, তাহলে রাইট ছিল। সো ফার্নিচার, লাগেজ, ইনফরমেশন যেগুলো একটু আগে বললাম, এগুলোর সঙ্গে এস বা ইয়ের যুক্ত হয় না। দ্য বাস সার্ভিস হ্যাজ বিন ক্যান্সেল ডিউ টু ফগ, এটা অনেকাংশে রাইট। ডিউ টু নিয়ে হয়তো বা একটা কনফিউশনের কারণে এটাকে রং ভাবতে পারি, ডিউ টু বা ওয়িং টু, বা বেস্ট আনসার হচ্ছে আহসান ইজ বেটার টুডে, কারণ এটার ভিতরে আর কোনো ঝামেলা নেই। কিন্তু ডিউ টু ওয়িং টু নিয়ে একটা ঝামেলা থাকে। সুতরাং রাইট উত্তর হচ্ছে এ নাম্বারটা। বাট আমি বলবো যে এ নাম্বার যদি না থাকতো তাহলে অবশ্যই, বা অন্য ভুল থাকতো এইখানে, তাহলে অবশ্যই ডি নাম্বার শতভাগ রাইট হতে পারত। সুন্দর, প্রায় শেষের দিকে, থাকতে হবে শেষ পর্যন্ত কিন্তু। কেমন? 550 নাম্বার আসো, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের কোন বাক্যটিকে আমরা রাইট বলতে পারি? রাইট উত্তর, দ্য চিলড্রেন ওয়াজ বর্ন ইয়েস্টারডে। প্রথম কথা, এই ভার্বটা সুন্দর করে মনে রাখবে। বি ওয়ার্ন, বর্ন মানে জন্মগ্রহণ করা, সারা জীবন সবসময় ওয়াজ বর্নই হয়, এবং সারা জীবনই এটা প্যাসিভ ভয়েস হবে, অন্য কোনো মোডে হবে না। চাইল্ড ওয়াজ বর্ন অন্য কোনো মোডে, অন্য কোনো টেন্সে, অন্য কিছুতে হবে না। সারা জীবন সবসময় হচ্ছে ওয়াজ বর্ন, প্যাসিভ, রাইট? এটা। আর পাশাপাশি আরেকটি জিনিস জানে রাখি, যে হি ওয়াজ ডাইড, এটা আবার মারাত্মক ভুল। এটা আবার মারাত্মক ভুল। কোনো সময়ই ওয়াজ ডাইড হবে না। এই জন্মটা হচ্ছে প্যাসিভ, আর মৃত্যু যেটা, এটা আবার সারা জীবনে হচ্ছে অ্যাক্টিভ। সো রাইট উত্তর হবে হি ডাইড, সে মারা গিয়েছিল। হ্যাঁ, একেবারে সাদামাটা পাস্ট টেন্স। এটা আবার সবসময় অ্যাক্টিভ হবে, এটা আবার সবসময় অ্যাক্টিভ হবে, মনে থাকবে। হি ওয়াজ ডাইড হবে না, এটা পরিবর্তে হি ওয়াজ ডাইড অ্যাক্টিভ হবে, মনে যেন থাকে। এই দুইটা ভার্ব নিয়ে খুব কনফিউশন দেখা যায়। ওকে, আচ্ছা, কোন বাক্যটি শুদ্ধ? কোন বাক্যটি শুদ্ধ? ইয়েস, দ্য ম্যান ওয়াজ বর্ন ইন 1968। একটু আগে বলা কথাটি আবার এসেছে, ওয়াজ বর্ন, একেবারে ঝামেলা শেষ। 1968 সালে লোকটি জন্ম নিয়েছিল। দ্যাটস গ্রেট। অন্যান্যগুলোতে কি ভুল রয়েছে? পান্না ইজ প্রেজেন্ট, মানে বলা হচ্ছিল যে একমাত্র পান্না নামের মেয়েটাই বা ছেলেটাই উপস্থিত। তাহলে পান্নাই যেহেতু উপস্থিত, তাহলে হওয়ার কথা ছিল অনলি পান্না ইজ প্রেজেন্ট, রাইট? সো অনলির অবস্থানটা ভুল। আই ফিল মাই সেলফ, নো। বেসিকলি হচ্ছে লিঙ্কিং ভার্বের পর, এই নোটটা লিখে নাও, লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব যেমন উল্লেখযোগ্য হচ্ছে বি ভার্ব। লিঙ্কিং ভার্বের কথা যদি বলা হয় তাহলে হচ্ছে বি ভার্ব, অ্যামিজার, ওয়াজার ইত্যাদি। এর সঙ্গে ধরো রিমেইন, স্টে, তারপরে হচ্ছে ফিল, গো সামটাইম, বিকাম, ইটিসি। এগুলো পরে নেভার কি রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ প্রোনাউন, প্রোনাউন ক্যান বি প্লেসড। অর্থাৎ এইগুলোর পর কখনোই
রিফ্লেক্সিভ প্রোনাউন বসতে পারে না, নেভার রিফ্লেক্সিভ প্রোনাউন ক্যান বি প্লেসড। ওকে, এইগুলোর পরে বসতে পারে না। সো ফিল এগুলোর পরে অবশ্যই রিফ্লেক্সিভ বসবে না। যদি বাক্যটা এরকম হতো আই ফিল হাংরি, বাক্যটা রাইট হয়ে যেত। ঠিক আছে, দ্য শিপ আর কোয়াইট হেলদি। দেখো শিপের সিঙ্গুলারও যা প্লুরালও তাই, শিপের সিঙ্গুলার যা প্লুরালও তাই, এক অর্থে এটাকে আমরা রাইট বলতে পারি। দ্য শিপ আর কোয়াইট, হয়তো বা ইজ দিলে বেস্ট হতে পারতো, কিন্তু এটা তো জানি আমরা শিপের সিঙ্গুলার যা প্লুরালও তাই, তো মনে মনে ধরে নিলাম এটা প্লুরাল, তাহলে সেই জায়গা থেকে কিন্তু এটাও রাইট। 552 নম্বরে আসো, ইউলিসিস ইজ দ্য পোয়েম রিটেন বাই। ইউলিসিস কিন্তু একটা কবিতা আছে, ইউলিসিস একটা কবিতা আছে এবং আরেকটা আছে উপন্যাস। যদি ইউলিসিস ইজ নোভেল রিটেন বাই বলা হতো তাহলে হচ্ছে ওই যে তোমার জেমস জয়েসটা হয়ে যেত, তো ওইটা না, যেহেতু ইউলিসিসটা পোয়েম হিসেবে বলা হয়েছে তাহলে এইটা তো অবশ্যই রাইট উত্তর হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসন। আলফ্রেড লর্ড টেনিসন, এটা রাইট উত্তর হবে। হ্যাঁ, আলফ্রেড লর্ড টেনিসন ভিক্টোরিয়ান যুগের কবি। ঠিক আছে, সো আমি আবার রিপিট করছি, যদি ইউলিসিস কবিতার কথা বলা হয় তাহলে আলফ্রেড লর্ড টেনিসন, আর যদি ইউলিসিসটা উপন্যাসের কথা বলা হয় তাহলে সেটি হচ্ছে জেমস জয়েস। ওকে, এরপরে পরেরটা চলে আসো 553 নম্বর। আচ্ছা, such claim needs to be tested empirically, suggested that। এখানে একটা শব্দের অর্থ জানা খুব জরুরি, সেটা হচ্ছে ইম্প্যারিক্যালি। ইম্প্যারিক্যালি মানে হচ্ছে ব্যবহারিকভাবে, তো ব্যবহারিকভাবে বা বাস্তবিক দৃষ্টিকোণ থেকে, সো যেটাকে আমরা অভিজ্ঞতা লব্ধ থেকে বলতে পারি। সুতরাং এইরকম অভিযোগের জন্য যে জিনিসটি টেস্ট করা প্রয়োজন সেটা কিসের সাথে? ইম্প্যারিক্যালি, অভিজ্ঞতা লব্ধতার সাথে বা ব্যবহারিক জ্ঞানের মাধ্যমে। এটা বলতে বোঝায় দ্য টেস্ট শুড বি বেসড অন এক্সপিরিয়েন্স, অ্যাজাম্পশন নয়, আইডিয়া নয়, ক্যালকুলেশন নয়, বেসড অন এক্সপিরিয়েন্স, যেটা ইম্প্যারিক্যালি শব্দের সাথে এক্সপিরিয়েন্স শব্দটা যায়, সেই জন্য রাইট উত্তর সি নাম্বার। এই প্রশ্নটা আমার কাছে খুবই দারুণ এবং খুবই ইউনিক মনে হয়েছে, কারণ এখানে একটা ওয়ার্ড দিয়ে যে পুরো একটা সেন্টেন্সকে চেঞ্জ করে দেওয়া যায়, এবং এখানে যে একটা ক্রিয়েটিভ একটা খেলা আছে সেটা কিন্তু এটা। ওকে, দ্য সিনোনিম অফ বিজার। সো বিজার এর সিনোনিমটা কি? সমর্থক হতে স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, বিজার মানে হচ্ছে অদ্ভুত। সো পাওয়ারফুল আমরা তো জানি, ফ্যাটাল মারাত্মক, আর নেই মানে হচ্ছে সরল সাদাসিধে। 555 নম্বর, হি ডিভাইডেড দ্য মানি ডট ডট টু চিলড্রেন। দুই জনের মধ্যে ভাগ করে দাও, এটা আমরা মোটামুটি জানি যে বিটুইন দি টু চিলড্রেন, দুইজনের মধ্যে ভাগ করে দাও। বিটুইন এবং অ্যামাং নিয়ে তোমাদের ভিতরে সাধারণ যে একটা কনসেপ্ট আছে, শুধু এটা বলে যায় আজকে তোমাদের, যে নর্মালি তোমরা হয়তো ভাবো যে বিটুইন মানেই দুই, বিটুইন মানেই যে দুই, বিটুইন মানেই দুই, TW2, আর অ্যামাং মানেই সাধারণ ধরা হয় যে মোর দ্যান টু, মোর দেন THN দেন টু, মানে নর্মালি কিন্তু এটাই ভাবা হয় যে বিটুইন মানেই দুই আর অ্যামাং মানে MONG, অ্যামাং মানে হচ্ছে মোর দ্যান টু। এই দুইটারও যে ব্যতিক্রম আছে দুর্দান্ত, আমি তোমাদের একটা শর্টস বা রিলস দিয়ে দেবো তোমাদের এই পেজেই, আমার ক্লাসেও দেওয়া আছে অনেকবার, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে, ইভেন আমিও তোমাদের দেব। এই ভুল ধারণাটা তোমাদের একসময় কেটে যাবে। এখানে অবশ্যই বিটুইন হবে, কিন্তু কোথায় হতে পারে না সেটাও একটা বিস্তারিত আলোচনা আছে, প্রিপোজিশনের আলোচনায় সেটা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। এবার আসো নেক্সটে কথা বলি 556 নম্বরে, দে আর সেইড টু হ্যাভ রিটেন আ ডাইনামিক নিউ প্লে। ওকে, সো বলা হয়েছে যে তারা এটি চমৎকার নতুন নাটক লিখেছে। আর ডাইনামিক নিউ প্লে বলা হয়েছে যে তারা চমৎকার একটা নতুন নাটক লিখেছে। টু হ্যাভ রিটেন, বিষয়টা হলো যে কোনো কাজ আগে ঘটেছে কিন্তু পরে সেটা বলা হচ্ছে। দে আর সেইড, বলা হচ্ছে যে একটা চমৎকার নাটক লেখা হয়েছে, তার মানে নাটক লেখার কাজটা আগে শেষ হয়েছে, পরবর্তীতে বলা হচ্ছে। এমন ক্ষেত্রে আমরা পারফেক্ট ইনফিনিটিভ করি। এমন ক্ষেত্রে আমরা কি করি? পারফেক্ট ইনফিনিটিভ, পারফেক্ট ইন FINIT ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ। সো পারফেক্ট ইনফিনিটিভ। ওকে, সো পারফেক্ট ইনফিনিটিভ মানে হচ্ছে টু হ্যাভ
প্লাস V3, টু হ্যাভ প্লাস হচ্ছে V3, সো অবশ্যই টু হ্যাভ প্লাস V3 সেটা হয়েছে। তাহলে আমি আবার রিপিট করছি, কোনো একটা কাজ আগে হয়েছে কিন্তু পরে বলা হচ্ছে, এসব ক্ষেত্রে পারফেক্ট ইনফিনিটিভ হয় টু প্লাস V3। ওকে, সুন্দর একটা নাটক লেখা আগে হয়েছে কিন্তু পরবর্তীতে জানার পরে তো সেটা বলা হচ্ছে, তাই না? ওকে, সো 557 নম্বরে আসো। আচ্ছা, জেনাস শব্দের বহু বচন কোনটি? ইয়েস, সো জেনারা। সো জেনারা ইজ আ প্লুরাল অফ জেনাস। এটা একটু মনে রাখলে হয়। জেনাস মানে হচ্ছে প্রজাতি, হ্যাঁ, জেনাস মানে হচ্ছে প্রজাতি, আর জেনারা প্রজাতির সমূহ, এরকম। আরেকটা এখানে কনফিউজিং আছে, সে হচ্ছে জিনিয়াস, JENIUS, তাই না? হ্যাঁ, জিনিয়াস মানে যেটাকে আমরা বলি মেধাবী, তাই না? জিনিয়াসের প্লুরাল হচ্ছে এই যে জিনিয়াসেস, এইটা। আরেকটা হতে পারে, সেটা হচ্ছে JENII, যিনি, মনে রেখো। এটা তো জানলাম আমরা প্রজাতি, কিন্তু যেটা হচ্ছে মেধাবীর কথা বোঝায় সেটা হচ্ছে এটা। ব্যাস। 558 নম্বরে আসো, নমিনেটিভ কেস অফ হি। হি এর নমিনেটিভ কেস কোনটি? নমিনেটিভ মানে হচ্ছে সহজ কথা সাবজেক্টিভ ফর্ম, ঝামেলা শেষ। কারণ এই নমিনেটিভ বললে ঝামেলায় পড়ে যাও। নমিনেটিভ ইজ ইকুয়াল টু হচ্ছে সাবজেক্ট ফর্ম, যেটা বাক্যের সাবজেক্ট অবস্থানে বসে, নমিনেটিভ কেস। তাহলে হি এর সাবজেক্টিভ কোনটা? অবশ্যই হি, কারণ হি তো নিজেই সাবজেক্ট হতে পারে, তাই না? সো নমিনেটিভ বলা হয়েছে, এই জন্য ভয় পেয়ে গেছো। এখন সাবজেক্ট ফর্ম, অথবা আমি অন্য কথা বলতে পারি পার্সোনাল প্রোনাউন। অনেক নামে অনেক কিছুকে ডাকা হয়, নমিনেটিভ, সাবজেক্টিভ ফর্ম, পার্সোনাল প্রোনাউন, হ্যাঁ, ইত্যাদি। কিন্তু কথা একটাই, যেই লাউ সেই কদু, কোনো পরিবর্তন নেই। ওকে, অ্যান্ড লাস্ট আমরা একেবারে শেষে এসেছি। দ্য মাদার সেট ভিজিল্যান্টলি বিসাইড দ্য সিক বেবি। অর্থাৎ মা সন্তানের পাশে সতর্কভাবে, অসুস্থ সন্তানের বাচ্চার পাশে সতর্কভাবে বসেছিলেন। ভিজিল্যান্টলিটাকে আমরা কি বলতে পারি? ইটস অ্যান অ্যাডভার্ব। কেন? কারণ একটাই রুল, ঘুরে ফিরে বারবার আসে, অ্যাডজেক্টিভের সাথে LOI ইজ ইকুয়াল টু অ্যাডভার্ব। এটা একটা নিয়ম। এবং আরেকটা নিয়ম হচ্ছে যে যখনই কোথাও ইনট্রানজিটিভ ভার্ব থাকবে, INTV, ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বের পরে কিন্তু অ্যাডভার্ব বসে। সো সিট স্যাট বসেছিল, এরপরে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। সো ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব হয়, এদিক থেকে প্রমাণিত। অ্যাডজেক্টিভের সাথে ভিজিল্যান্ট, সতর্ক, এর সাথে LOI যুক্ত হয়েছে, অতএব সেটা হচ্ছে অ্যাডভার্ব। অনেকভাবে প্রমাণ হতে পারে। অ্যান্ড লাস্ট নাম্বার, সুইটলি ইজ ডট ডট অফ সুইট। অর্থাৎ সুইটলির সুইটের ডিরেভেটিভ হচ্ছে সুইটলি। ডিরেভেটিভ মানে হচ্ছে যেটাকে আমরা বলি ব্যুৎপত্তিগত শব্দ, মানে মূল শব্দ হচ্ছে সুইট, সেটাকে আমরা বলছি সুইটলি, LOI যুক্ত করে। যেটাকে আমরা সহজ করে বলতে পারি, যদি একটু ভেঙে দিই আমি তোমাদের, প্রিফিক্স, সাফিক্স এবং অ্যাফিক্স। মানে একটা শব্দের যখন প্রিফিক্স থাকে, সাফিক্স থাকে এবং অ্যাফিক্স থাকে, মানে প্রিফিক্স থাকে, মাঝখানটা হচ্ছে অ্যাফিক্স, পরটা হচ্ছে সাফিক্স। প্রিফিক্স, FIX, প্রিফিক্স। এই অ্যাফিক্সের নাম হচ্ছে রুট ওয়ার্ড। রুট ওয়ার্ড, তো রুট ওয়ার্ড তো আছে। যদি কোনো শব্দের রুট ওয়ার্ড থাকে এবং সেই রুট ওয়ার্ডটার ডানে বামে কিছু একটা লাগিয়ে, প্রিফিক্স সাফিক্স লাগিয়ে যখন পরিবর্তন করা হয়, তার যে ক্যাটাগরি, তার যে ধরন, তাকে বলা হয় ডিরেভেটিভ। ধরো এই কথাটা বলা হতো যে সুইট ইজ আ ডট ডট অফ সুইট, তাহলে যদি পার্টস অফ স্পিচের জায়গা থেকে ধরা হতো, হ্যাঁ, যে এটা যে অ্যাডভার্ব সেই জায়গা, তাহলে এটা তখন হয়তো পার্টস অফ স্পিচ, যে সুইটলি ইজ আ অ্যাডভার্ব অফ সুইট, মানে পার্টস অফ স্পিচের জায়গা থেকে এটা কিন্তু অ্যাডভার্ব। কিন্তু আমি যদি উৎপত্তিমূলের কথা বলি, আর এখানে তো অ্যাডভার্ব অপশন নেই যে তুমি দ্বন্দ্বের মধ্যে পড়বে। এনিওয়ে, সো আশা করি বুঝতে পেরেছো যে ডেরিভেটিভস মূলত কোনগুলো। ব্যাস, আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমাদের আজকের আয়োজন। ছিলাম তোমাদের সাথে ক্লাস 16-তে, 75 দিনের জার্নিতে।
কি তোমাদের মনের অভিব্যক্তি, কেমন অনুভব করছো, ঝটপট করে একটু কমেন্টে জানাতে থাকো। আর সবশেষেও আরেকবার বলে দেব, মনকে উন্মুক্ত আর উদার করে দাও। এই আয়োজনের কথা জানিয়ে দাও সবাইকে। উপকার পাক সবাই, স্মরণীয় হয়ে থাকুক প্রতিটি আয়োজন। ইনশাআল্লাহ পরবর্তী আয়োজনে তোমাদের সঙ্গে আবারও কথা হবে। এই প্রত্যাশা আজকের আয়োজনটি শেষ করছি তোমাদের কমেন্টের দিকে নজর রেখে। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালো শেষ নেই, সুখে থেকো, যে সুখের সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় সবাইকে